তো সিনেমাটি শুরু হয় সাকিকে দিয়ে, যে একেবারে খুশিতে মেতে আছে, কারণ সে খুব শীঘ্রই এগোতে চলেছে। তার জীবনে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর সে তার শৈশবের বন্ধুর মাকে দেখতে পায়। ওই বন্ধু 3 বছর আগে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল, আর কেউ তাকে খুঁজে পায়নি। ওই বন্ধুর নাম ছিল ইউকি। আর ইউকির মা সাকিকে কিছু টিকিট দেয় একটা বিখ্যাত আনন্দ উদযাপনের জন্য। সাকি যখন ওই টিকিটগুলো তার বন্ধুদের দেখায়, তারা সবাই একেবারে উচ্ছ্বসিত হয়ে যায় এবং যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ ভীতও হয়ে পড়ে। তার এক বন্ধু বুঝিয়ে দেয় যে সেখানে শুধু একটি স্পিরিচুয়াল নয়, 3টি স্পিরিচুয়াল রয়েছে। সাপগুলোটা অনেক অদ্ভুত ছিল। প্রথম সাপটা অনেকই রহস্যময় ছিল। ওখানে একটা ভূতুড়ে বাড়ি ছিল, আর বিশ্বাস ছিল যে কেউ যদি সেখানে দরজায় 3বার বারবার ঠোকাঠুকি করত, তাহলে অদৃশ্য একটা শক্তি ওকে ভিতরে টেনে নিয়ে যেত। দ্বিতীয় সাপটা ছিল মিরর হাউসে। একটা আয়নায় অতিপ্রাকৃত অস্তিত্ব বাস করে বলে বিশ্বাস করা হতো। আর যারা ওই আয়নায় চেয়ে দেখতো, ওরা তার স্বপ্নে তো বাস্তব জীবনে ভূত দেখতে পেত। তৃতীয় সাপটা ছিল 1 ঘন্টায়, যার আওয়াজ শুনলেই কেউ দম বন্ধ হয়ে যেত। এটা শুনে সবাই হাসছিল তাদের বন্ধুকে নিয়ে, যারা ওদেরকে সাপটার গল্প শুনিয়েছিল। আর সেই মজার ঘিরে তারা পার্কে এসে পৌঁছেছিল। প্রথমে ওরা সেই ভূতের বাড়িটাতে গেল, যেটা আগে বলেছিল। তার বন্ধুরা তাদের জানিয়েছিল আর সামনে যেও না, কিন্তু মজাটাই যেন ওদের টানে। তাই মেয়েগুলো বাড়ির দরজায় গেল আর 3টা বারবার কড়াকড়ি নাড়লো। প্রথমে সবাই হেসে উঠলো, কারণ কিছুই হলো না। একজন কর্মচারী বেরিয়ে এসে বলল যে কিছু লাগবে। সবাই না বলল আর চলে গেল। কিন্তু দরজায় কড়াকড়ি করা মেয়েটি পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে লাগলো। তখন ওর মনে পড়তে শুরু করলো ওই জায়গায় কিছু পুরনো স্মৃতি। এখানেই হঠাৎ একটা অঝরে মেয়েটাকে দরজার মধ্যে টেনে নিল, আর অন্য মেয়েটাও এখানে অদৃশ্য হয়ে গেল। সাকি যখন টয়লেটে গেল, তার ব্যাগে একটা ছবি পেল। সেই ঘুরে ফিরে বেড়ানো মেয়েটার ছবির ওপর রক্তের দাগ। ভয়ে সে বুঝতে পারলো সে অভিশাপটা সত্যি কাজ করছে। দ্রুত তার বন্ধুর ফোন দিল, এবং ফোনের অন্য পাশে থেকে একটা কণ্ঠ শোনা গেল, আমায় বাঁচাও। এই ডাক শুনে সব মেয়েরা তাকে বন্ধুদের খুঁজতে শুরু করলো। তারা সেই বন্ধুকে একই বাড়ির দিকে খুঁজে পেল যেখানে সে নিখোঁজ হয়ে গিয়েছিল। কিন্তু সে ওদের সাথে আসার মতো আর কেউ ছিল না। তার চুল এলোমেলো, চোখ লাল এবং মুখে রক্ত লেগেছিল। সে অদ্ভুতভাবে কথা বলছিল। সব মেয়েরা তার মুখ দেখে ভয় পেয়ে গিয়েছিল আর পালানোর চেষ্টা করছিল। বন্ধুদের মধ্যে একজন, যিনি সবচেয়ে বেশি ভয় পেয়েছিল, সে জোরে দৌড়ায়। হঠাৎ পায় কাছেই একটা দরজা খুলে যায়, আর কেউ বেরিয়ে এসে তার রাস্তা আটকিয়ে দেয়। সে দেখলো সে একটা পুতুল, যেটা ভ্যাম্পায়ারের মতো দেখা যায়। আর অদ্ভুতভাবে তার মুখে রক্ত লেগেছিল, যেন মনে হচ্ছিল কাঁচা চষে খেয়েছিল কিছু। পুতুলও কথা বলতে পারতো। মেয়েটি পুতুলের সঙ্গে কথা বলতে শুরু করলো, আর ঠিক তখনই তার ফোন বাজতে শুরু করলো। তার সব বন্ধুরা আগেই বলেছিল এখানে কোনো আত্মা বা পুতুলের সঙ্গে কথা বলতে না। হঠাৎ এটা বুঝতে পুতুল একটা অদ্ভুত শব্দ বাজাতে শুরু করলো, যেন তাকে মনোযোগ হারিয়ে ফেলতে সাহায্য করছে। মেয়েটি কান ঢাকলো, আর ঠিক তখনই তার বন্ধুরা এসে তাকে তুলে নিয়ে গেল। সাকি মনে করলো সে তার আগের বন্ধুকে এখানেই রাখতে পারবে না, কিন্তু সে ভয় পেয়েছিল, কারণ তার অন্য এক বন্ধুর সঙ্গে যা ঘটেছিল তা ভয়ঙ্কর ছিল। সে সবাইকে অনুরোধ করলো দয়া করে চলে যাও। মেয়েরা আপাতত রাজি হয়ে যেতে শুরু করলো, কিন্তু সাকি তার অন্য বন্ধুদের বলল, আমার মনে হয় না আমাদের বন্ধু ভিতরের সেইটাই। সাকির কথা শুনে আরেক বন্ধু বলল, আমি তো বলেছিলাম আমরা এই পার্কে আসবো না, এই পার্কটা খারাপ। সাকিব বলল, এখন এই কথাটা বাদ দাও, গুরুত্বপূর্ণ এখন আমাদের বন্ধুকে খুঁজে পাওয়া। সাকির কথা শুনে আগের ভীত এমি সিদ্ধান্ত নিল সে তাদের সঙ্গে পার্কে থাকতেই চায়নি। তাই সে সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করতে থাকে, তাকে যেন এখান থেকে নিয়ে যেতে। এইবারও সে সাকিকে বলে, সাকি প্লিজ ভিতরে যেও না, এই জায়গাটাও অভিশপ্ত। কিন্তু সাকি আর তার বন্ধুরা কথা শোনেনি, আর তারা মিরর হাউসের ভিতরে চলে যায়। অবশেষে তারা তাদের হারানো বন্ধুকে খুঁজে পায়, কিন্তু কাছ থেকে দেখলো বুঝতে পারলো যে তাদের ছাড়া আর কেউ ছিল না। আর তারা যা দেখেছিল সেটা জীবন্ত অস্তিত্ব ছিল না।
আর কাছ থেকে দেখার পর তারা বুঝলো এটা তাদের বন্ধুর আত্মা, যে 3 বছর আগে অদৃশ্য হয়ে গিয়েছিল। যেটা দেখে তারা অনেক ভয় পায়। সাকি তার বন্ধুকে নিয়ে বাইরে চলে গেল আর ভয়ে পুরো কাহিনী বলল ওই মেয়েটাকে, যে যেখানে সাপ সম্পর্কে জানতো। সেই মেয়ে তাদের ওপর রেগে বলল, তোমরা তো আমাকে বুঝোনি। আরো বলল, জানো কি 3 বছর আগে এইরকম কোনো সাপ ছিল না। এই সাপটা কেন মনে এলো? এখন কান থেকে গল্পটা ফ্ল্যাশব্যাক হয়ে যায় আর আমরা জানতে পারি তারা সবাই অনেক বছর ধরে বন্ধু। ওরা হাই স্কুলে একসাথে ছিল। স্কুল শেষ বছরে ইউকি একই ক্লাসে ছিল, কিন্তু সে সব সময় দূরে থাকতো, কারোর সাথে কথা বলতো না। তবে সে বন্ধুত্ব করতে চাইতো, কেউ তার বন্ধু হতে চাইতো না। একদিন যখন সবাই একসাথে পার্কে ট্রিটে আসে, তখন মেয়েরা তাকে চ্যালেঞ্জ করে। যখন পার্কে একমাত্র ভয়ঙ্কর অভিশাপ ছিল হন্টেড ম্যানশন, মেয়েরা তাকে বলেছিল যে সে যদি হন্টেড ম্যানশনের দরজায় 3বার কড়াকড়ি মারে এবং ভিডিও করে পাঠায়, তবে তারা তার গ্যাংয়ে সামিল করে নেবে। জুকির বন্ধু ওখানে হারিয়ে গিয়েছিল। এইসব মেয়েরা মিলে জুকির গায়েবের কথা লুকিয়ে রেখেছিল, যাতে কেউ তাদের ভুল না বোঝে। অভিশাপ নিয়ে কথা বলছিল সেই সাকি। ওকে বলল, এত কথা জানো কিভাবে? ভাঙবে সে অভিশাপও তো জানো। কথা বলতে বলতে তারা পার্ক ছেড়ে চলে যায়। হঠাৎ করেই ওই মেয়েটা হারিয়ে গেল। সাকি এবং তার বন্ধু অনেক ভয় পেল, যেন পৃথিবীর শেষ সময়ে চলে এসেছে। হারিয়ে যাওয়া মেয়েটা নিজেকে খুঁজে পায় মিরর হাউসের সামনে। সে মনে করে সে যেন আগের তার বন্ধুর সাথে ছিল, আর এখন যদি সে এখান থেকে থাকে তাহলে মানে অভিশাপ তার পেছনে লেগেছে। সে জাদু থেকে মুক্তির উপায় খুঁজতে গুগল করতে থাকে। অবশেষে একটা উপায় পায় পালানোর। সে ম্যাজিক গাড়িটাতে উঠে বসে, আর এখানে তাকে সকাল পর্যন্ত বেঁচে থাকতে হবে। কিন্তু তার আগে সব করতে পারে এমন একটি সত্তা, তার পুরনো সহপাঠী সঙ্গীতের আত্মা এসে তার ওপর আক্রমণ করে। তার ফোন এখানে পড়ে যায়। যখন তার বন্ধুরা তাকে খুঁজতে আসে, তারা সঙ্গীতকে পায়। ফোনে একটা ভিডিও ছিল যা সে তার বন্ধুদের জন্য জাদু থেকে পালানোর উপায় নিয়ে। ভিডিওতে বলেছিল সকাল পর্যন্ত মেরি গো রাউন্ডের সময় কাটালে জাদু উঠে যাবে। ভিডিওতে তারা দেখেছে সেই সত্তাও পিছন থেকে আসছে। এতে সাকি আর তার বন্ধুরা বুঝতে পারে তাদের বন্ধু আর ওখানে নেই, তাদেরকেও জাদু থেকে বাঁচতে হবে। তারপর তারা গেল আর মেরি গো রাউন্ড চালানোর চেষ্টা করলো। তারা দেখলো মেরি গো রাউন্ডের মূল সুইচটা বন্ধ আছে। তারা জানতো না পার্কের অন্যগুলো মূল সুইচ কোথায়, তাই তারা খুঁজতে শুরু করলো। এইবার তারা সেখানে গিয়ে সুইচ অন করলো এবং আরেকটা মেরি গো রাউন্ডের আওয়াজ শুনতে পেল। বাইরে একটা ছোট মেরি গো রাউন্ড আসছিল আর সবসময় ঘুরছিল। কাছে গিয়ে দেখলো এবং চমকে গেল। সেটাই ইউকির হাতে লেখা ছিল যে কেউ আমার বেয়াদবি করবে, আমি তার বদলা নেব। যোগীকে করা তাদের ক্লাসের সব মেয়ের ছবি সেখানে ছিল। সবার মুখে বিকৃত ছিল, শুধু সাকি না। সাকি ভেবেছিল সেটা হয়তো কারণ সে যোগীর বন্ধু, এজন্য যোগীর বিরুদ্ধে কোনো মামলা করেনি। একটু দূরে সে একটা লেখাও দেখেছিল, আমার মা বাবা আমার সাথে আছেন। এটা সাকিকে একটু অদ্ভুত লেগেছিল। উপরে তাকালে সে 2টা মরদেহ দেখতে পায়। ভয়ে সে কাপড় সরালে আর দেখতে পেল ইউকির বাবা মা। কিছুই করতে না পেরে ইউকি এবার ওদের চিনে ফেললো। 2 মেয়েকে দেখে গা শিউরে ওঠে। তারা রুম থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শুধু সাকি বেরোতে পারে আর ইউকির আত্মা আরেক বন্ধুকে ভেতরে টেনে নিয়ে যায়। দরজাটা শক্ত করে লক করে দেয়। সাকি অনেকক্ষণ দরজা খোলার চেষ্টা করলেও খুলতে পারে না। অবশেষে দরজা খুললেও সে দেখতে পায় শেষ বন্ধু মারা গিয়েছে। সাকি এখন প্রাণ বাঁচানোর জন্য ভয় পেতে শুরু করে। সে দ্রুত মেরি গো রাউন্ডের দিকে দৌড়ে যায় এবং সেটি চালু করে এবং তার উপর উঠে বসে পড়ে। কিন্তু তারপর আবার লাইট থেমে যায় আর তার কানে বাজে এক অদ্ভুত আওয়াজ। সে জানতে পারে এই সাপ থেকে পালানো যাবে না। সে মেরি গো রাউন্ডে ঘোড়া থেকে নামলো আর বন্ধু থেকে পালানোর চেষ্টা করলো। তখন তার পা একটা ছবিতে ধাক্কা খেলো। সেটা ছিল সেই ছবি মেন সুইচ রুমে দেখছিল। ছবিতে সবাই মুখ বিকৃত ছিল, শুধু সাকির মুখ ঠিকঠাক ছিল। কিন্তু এখন সাকি দেখলো তার মুখও বিকৃত হয়ে আছে। ভাবার আগে ইউকি তার হাত ধরলো আর ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। তারপর দৃশ্যটা কেটে গেল। কিছুক্ষণ পর যখন সাকি জেগে ওঠে, তখন আমরা দেখতে পাই সে ক্লিনিকে বসে আছে। বুঝতে পারছে না এগুলো কি সত্যি নাকি কোনো স্বপ্ন, আর কেন সে হাসপাতালে। প্রশ্নগুলো সব মাথায় ঘুরমেল খাচ্ছে। যদিও সে ইউকির বন্ধু
ছিল কারণ জানতে গল্প 4 বর্ষ আগে ফিরে যায়। ইউকি সেদিন খুব কষ্টে ছিল, তখন সবাইকে চ্যালেঞ্জ করছিল। তখন সাকি এসে বলল, তুমি সবাইকে খুশি করার জন্য চ্যালেঞ্জটা নেওয়ার দরকার নেই। ইউকি একমত হলো। তারপর সাকি তাকে বলল, তুমি এখন আমার সঙ্গেই থাকো, তাতে আমি একা থাকবো। তাছাড়া এই নকল মেয়েদের সাথে যাওয়ার দরকার নেই। সাকি বলল, এটা সম্ভব না, তোমার মতো আমি যদি একা থাকি সবাই আমাকে বদমাশি বলবে, খারাপ ব্যবহার করবে, আর আমি স্কুলে তোমার মতো বোরিং মেয়ে বলে নোবেল হতে চাই না। এই কথা ইউকির অনেক কষ্ট দিল, আর সে ঠিক করলো এখন থেকে ওদের গ্রুপে একটা অংশ হবে। তাই সে ওই দিন চ্যালেঞ্জটা মেনে নিবে। অন্য কথায় মেয়েদের চাপের কারণে সাকি ওকে উস্কে দেওয়ার কারণে চ্যালেঞ্জটা মানতে হলো, একটা চ্যালেঞ্জ যেটার জন্য তার জীবন চলে যায়। আর এই কারণেই সে সাকির ওপর অভিশাপটা দিতে চেয়েছিল। বর্তমানে সাকি বুঝতে চলেছে ওকেও ও মারতে যাচ্ছে। এই বোঝার সঙ্গে সঙ্গে রাতে সে সুরটা আবার বাজতে শুরু করে। সুর যখন তীব্র হয় তখন সাকি বুঝতে শুরু করে যে ইউকি তার আরো কাছে আসে এবং তাকে মারার জন্য। এই ভয় দেখিয়ে সিনেমাটা এখন দারুণ ভয়ঙ্কর থ্রিলিং শেষ হয়। সাকিও ইউকি হাত থেকে পালাতে পারে না, কিন্তু ইউকি কিভাবে সাকিকে মেরেছে সেটা দেখানো হয়নি। এভাবেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।